হ্যালো এসসিসিবিএস 2026 কেমন আছো তোমরা? কার্তিক লার্নিং প্ল্যানেটে তোমাদের স্বাগতম। আমি তোমাদের বলছিলাম যে 30টা ভিডিওর মাধ্যমে তোমাদের পদার্থ এবং রসায়ন বইয়ের সকল প্রকার সিকিউ সমাধান করার চেষ্টা করব এবং আজকে সেই ধারাবাহিকতায় আজকে 3 নম্বর ভিডিও অর্থাৎ কি ডে 3 এবং ডে 3 এর উপর তোমাদের আমি বল অধ্যায়ের উপর সিকিউ সমাধান ক্লাসটি করাবো আজকে। ওকে, এবং আমি চেষ্টা করছি এই যে বল অধ্যায়ের যতগুলা বিগত সালে বোর্ডগুলো আসলো ওগুলা থেকে একটু মানে যাচাই বাছাই করে আমি তোমাদের 7টা সৃজনশীল নিছি। আশা করা যায় এই 7টা সৃজনশীল করলে তোমাদের যে বাকি সৃজনশীলগুলা আর সাথে কি মিল আছে এবং এই 7টা সৃজনশীল যদি করো তাহলে কি বাকি সৃজনশীলগুলো তোমরা সহজেই করতে পারবা। এবং মনে রাখবা তোমাদের বেশি বেশি করে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, তাহলে হবে। আমি যেগুলো ইম্পর্টেন্ট ওগুলোই করাচ্ছি। ওকে, এই 7টা সৃজনশীল আমি 2টা ভিডিওর মধ্যে সলভ করাবো। আজকে 3টা থেকে 4টা অথবা আরেকটা ভিডিও 3টা থেকে 4টা, অল্প করে করবো কিন্তু ভালো করে শিখবো। ওকে, আচ্ছা, যাদের এই অধ্যায়ের বেসিকের সমস্যা তাদের জন্য আমি এই অধ্যায়ের সূত্রগুলো একটু লিখে দিচ্ছি। তোমাদের মনে করো এই অধ্যায়ের সূত্রগুলো অবশ্যই ভালো একটা ধারণা থাকতে হবে কখন কোন সূত্র পড়বে। ওকে, রুলস গুলো আমি লিখে দিচ্ছি, রুলস গুলো। আচ্ছা, প্রথম কি ছিল? এই অধ্যায়টা বল, তাই না? আচ্ছা, বলের সূত্রগুলো কে দিছিল? তোমাদের নিউটন দিছিল না 3টা সূত্র। এবং নিউটনের প্রথম সূত্র থেকে বল সম্পর্কে ধারণা পাই, দ্বিতীয় সূত্র থেকে বল সূত্রটা পাই না, বলের সূত্রটা কি পাই? আমরা প্রথম দিয়ে পাইছিলাম বল সমান কি এফ সমান এম এ, তাই তো? এটা কি 1 নম্বর সূত্র পারছিলাম কিনা? পাইছিলাম। আচ্ছা, এখানে যদি তোমাদের কখনো ঘর্ষণ বল উল্লেখ থাকে সেক্ষেত্রে কি ঘর্ষণ বলটাকে আমি কি প্রযুক্ত বল থেকে বিয়োগ করব। তাহলে কি এফ হচ্ছে প্রযুক্ত বল, এফ কে হচ্ছে কি ঘর্ষণ বল সমান এফ এ। ওকে, এই যে এফ মাইনাস এফ কে মানে প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বল বাদ দিলে আমরা নিট বল পাবো, সেটাকে অ্যাপ্রেন্ট। কথা বুঝতে পারছো? তাহলে কি করলাম, এই যে বলের কয়টা সূত্র পেলাম। এফ সমান এম এ, এটা একটা সাধারণ সূত্র। এফ হচ্ছে এখানে কি বল স্যার? প্রযুক্ত বল। এবং যদি কখনো ঘর্ষণ বল উল্লেখ থাকে প্রশ্নে সেক্ষেত্রে প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বলটাকে বিয়োগ করব। ওকে, আর প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বলটা বিয়োগ করলে যে বলটা পাবো সেটাকে কি বলা হয়? নিট বল। কথা বুঝতে পারছো? এরপর কি ছিল? ভরবেগ ছিল না? ভরবেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। পি সমান কি এম ভি। ভরবেগের একক ছিল কি কেজি মিটার পার সেকেন্ড। তোমাদের প্রত্যেকটা সূত্রের একক এবং মাত্রা জানা রাখা খুবই জরুরি, বুঝছো? তুমি যদি প্রত্যেকটা সূত্রে একক এবং মাত্রা মুখস্থ রাখতে পারো তাহলে এখান থেকে তুমি 2টা থেকে একটা এমসিকিউ বোর্ড পরীক্ষায় কমন পাবা। কথা বুঝতেছো? ভরবেগ, তারপরে কি পড়ছিলাম? ভরবেগের সংরক্ষণশীলতা পড়ছিলাম না? ভরবেগের সংরক্ষণশীলতা। আচ্ছা, ভরবেগের সংরক্ষণশীলতা কি? যে দুইটা গাড়ি যাচ্ছে, মানে যাইতে যাইতে কি হলো, কোন এক পর্যায়ে সংঘর্ষ হলো, অর্থাৎ কি অ্যাক্সিডেন্ট হলো। এই সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরের মোট ভরবেগ যদি সমান হয় এটাকে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি বলা হয়। সেক্ষেত্রে কি সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ হচ্ছে m1u1 যোগ m2u2। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম গাড়ির ভর m1, প্রথম গাড়ির আদিবেগ u1, দ্বিতীয় গাড়ির ভর m2 এবং দ্বিতীয় গাড়ির আদিবেগ u2। ওকে, এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ হচ্ছে m1 v1 যোগ m2 v2। বুঝতে পারছো? m1 টা কি প্রথম গাড়ির ভর, v1 কি সংঘর্ষের পরে প্রথম গাড়ির বেগ, দ্বিতীয় m2 টা হচ্ছে কি দ্বিতীয় গাড়ির ভর এবং v2 টা হচ্ছে কি সংঘর্ষের পরে দ্বিতীয় গাড়ির বেগ। কথা বুঝতে পারছো? এখন তোমার যদি কোনো কারণে মনে হয় যে অ্যাক্সিডেন্ট হইলো, অ্যাক্সিডেন্ট হয়ে মনে করো এই গাড়ি দুইটা অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্ট হওয়ার পর কি দুইজনে একই সাথে যাচ্ছে, তার মানে কি দুইজনের বেগটা একই না, সংঘর্ষের পরে মিলিত বেগ। মিলিত বেগের ক্ষেত্রে সেম সূত্র পড়বে m1 u1 যোগ m2 u2 সমান m1 যোগ m2, দুইটার সাথে কি বড় হাতের ভি হবে। এই ভিটাকে বলবো আমরা কি? ভিটাকে বলবো কি মিলিত বেগ। ওকে, এখন তোমাদের যদি সেপারেটলি সূত্র বের করতে বলে, সেপারেটলি v1 v2 বের করতে বলে, মানে দুইটা গাড়ি অ্যাক্সিডেন্ট পর আবার সেপারেটলি আলাদা হয়ে যাচ্ছে, বলছে প্রথম গাড়ির শেষ বেগ v1 বের করো বা দ্বিতীয় গাড়ির শেষ বেগ v2 বের করো। সেই ক্ষেত্রে v1 এবং v2 বের করার সূত্রগুলো দেখো তোমরা। v1 কিভাবে বের করব? দেখো, যাদের v1 ও v2 নিয়ে সমস্যা তাদের v1 কিভাবে বের করব? v1 বের করব, দুইটা আগে টান দিব। কথা বুঝতেছো? v2 এর ক্ষেত্রে কি করব? দুইটা আগে টান দিব। ক্লিয়ার? এবং নিচে লিখবো m1 যোগ m2, নিচে লিখবো m1 যোগ m2, এখানে লিখবো m1 যোগ m2, এখানেও লিখবো কি m1 যোগ m2। ক্লিয়ার? আবার এটা কয় নাম্বার লাইন? 2 নাম্বার লাইন লিখবো। যেহেতু আমি v1 বের করতে, তার মানে এখানে কি 1 এর ক্ষেত্রে 2 এর জিনিসপত্র লিখবো। 2 এর মানে কি
m2 u2, দুই বের করতেছি একই জিনিসপত্র লিখবো, মানে কি m1 u1, বুঝতেছ? m1 u1। আচ্ছা, তারপর এখানে কি v1 বের করতেছি না, তাহলে কি একের দুই মানে এক থেকে দুই বিয়োগ, তার মানে m1 মাইনাস m2, যেহেতু v1 সেক্ষেত্রে এখানে হবে u1। সেম এখানে m2 দুই থেকে এক বিয়োগ m2 মাইনাস m1, যেহেতু এখানে দুই জিনিসপত্র সেক্ষেত্রে এখানে u2 লিখবো। বুঝতে পারছো? এই যে v1 এবং v2 যাদের সমস্যা, একটু বুঝে 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 প্র্যাকটিস করবা, তাইলে কিন্তু হয়ে যাবে, নাহলে কিন্তু ভাই সমস্যা। বুঝতে পারছো? এখন এরপর কি ছিল তোমাদের শক্তি সংরক্ষণশীলতা। শক্তি সংরক্ষণশীলতা কেমন ছিল, যে হাফ m1 u1 স্কয়ার যোগ হাফ m2 u2 স্কয়ার সমান কি হাফ m1 v1 স্কয়ার যোগ হাফ m2 v2 স্কয়ার। এই তো এটা শক্তি সংরক্ষণশীলতার নীতি ছিল। এরপর নেক্সট দেখো, এফ কে মানে ঘর্ষণ বল সমান ছিল কি মিউ, ঘর্ষণ গুণাঙ্ক সহগ ইনটু হচ্ছে ডাব্লু। ঘর্ষণ গুণাঙ্ক সহগের সহগটা আমরা কিভাবে বের করতে পারি, ঘর্ষণ গুণাঙ্ক সহগ এর একক ঘর্ষণ গুণাঙ্কের সহগ কোনো নাই, বুঝছো? এবং এখানে ডাব্লু সমান হচ্ছে এমজি। এবং তোমার আরেকটা সূত্র হচ্ছে, যদি বন্দুকের পশ্চাৎ বেগ বের করতে বলে সেক্ষেত্রে বড় হাতের এম যোগ বড় হাতের ভি, বড় হাতের এম বড় হাতের ভি যোগ ছোট হাতের এম ছোট হাতের ভি ইকুয়াল 0। বড় কি বন্দুক, তাহলে এটা হচ্ছে বন্দুকের ভর, এটা হচ্ছে কি বন্দুকের পশ্চাৎ বেগ, এটা হচ্ছে গুলির ভর, এটা হচ্ছে গুলির বেগ। এই সূত্র দিয়ে আমরা ম্যাথ করব, তাহলে হয়ে যাবে। ওকে, এই সূত্রগুলো তোমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করবা, খাতায় বারবার লিখবা, তাহলে হয়ে যাবে। এবার আমি তোমাদের কুমিল্লা বোর্ড 2024-এ আসা একটা সৃজনশীল আমি সমাধান করার চেষ্টা করবো বা তোমাদের বোঝানোর চেষ্টা করবো। দেখো এখানে কি বলছে, এক ব্যক্তি, এখানে বলছে কি স্যার, এক ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে 2 কেজি ভরের একটি বস্তুকে 584 মিটার দূরের একটি বাসকে ফেলানোর উদ্দেশ্যে 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করে এবং ঘর্ষণ বল দেওয়া ছিল 3 নিউটন। ওকে, এখন এটা আমাকে বুঝতেও হবে বিষয়টা কেমন। মনে করো এখানে একজন ব্যক্তি আছে, বুঝতেছ? এখানে একজন কি আছে, ব্যক্তি আছে। এই যে এখানে মনে করো একজন ব্যক্তি, এ কি করছে, এক ব্যক্তি কি 2 কেজি ভরের একটা বস্তু নিচ্ছে। কয় কেজি ভরের, এখানে একটা কি 2 কেজি ভরের একটা বস্তু, এই এক ব্যক্তি কি করছে 2 কেজি ভরের একটা বস্তু কি করছে তার থেকে 584 মিটার দূরে, মনে করো এখান থেকে 584 মিটার দূরে একটা বাস্ক বা বক্স রাখানো আছে, ঠিক আছে? এই 2 কেজি ভরের বস্তুটাকে এই বক্সের মানে ফেলানোর উদ্দেশ্যে, মানে চাচ্ছে কি 2 কেজি ভরের বস্তুটাকে বক্সে ফেলাবে। কথা বুঝতেছো? সো এই 2 কেজি ভরের বস্তুটাকে বক্সে ফেলানোর উদ্দেশ্যে কি করছে, 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করছিল। 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করছিল, এটাই হচ্ছে উদ্দীপক। এবং এখানে ঘর্ষণ বল দেওয়া ছিল 3 নিউটন। এখন বলছে গতি ও ঘর্ষণ সহগ নির্ণয় করো। আচ্ছা, গ নাম্বারটা তো পানির মতো সহজ, তাই না? আচ্ছা, গ নাম্বার আমরা অ্যান্সার করার চেষ্টা করি, গ নাম্বারটা অ্যান্সার করার চেষ্টা করব। গ নাম্বার কি বলছে, গতি ও ঘর্ষণ সহগ চাইছে, তাই না? আচ্ছা, আমরা জানি কি ঘর্ষণ বল এফ কে সমান কি জানি রে, এফ কে সমান কি মিউ ডাব্লিউ। আচ্ছা, এখানে ঘর্ষণ সহগটা চাইছে না, ঘর্ষণ সহগ কি সহগ সমান কি হবে, এফ কে উপরে যাবে এবং ডাব্লিউটা নিচে আসবে। এখন এখানে ঘর্ষণ বলে এফ কে এর মানটা কত দেওয়া ছিল, এফ কে এর মানটা দেওয়া ছিল 3 নিউটন, তাই না? এফ কে এর মানটা দেওয়া ছিল 3 নিউটন, এবং আমরা তো জানি ডাব্লিউ সমান কি এম জি। এখানে এম এর মান কত দেওয়া ছিল, এম এর মান দেওয়া ছিল 2, জি এর মান তো 9.8, ঠিক আছে? তাহলে এখান থেকে গুণ করলে 19.6। ওকে, তাহলে কি ঘর্ষণ বলে মানটা 3 ভাগ 19.6, দেখি কত আসতেছে, করার চেষ্টা করি। 2 into 9.8, দেখি একটু স্যার প্লিজ। তাহলে আমরা কি করব, 3 ভাগ 19.6, তাই না? তাহলে পাচ্ছি আমরা 0.153, তাহলে পাচ্ছি কি 0.153, তাহলে পাবো কি ঘর্ষণ গুণাঙ্ক সহগটা 0.153। এর কোনো একক হয় না এবং এটাই অ্যান্সার। বুঝতে পারছো? খুব একটা সহজ কিনা বলো দেখি। ভাবো এইটুকু অ্যান্সার করলে তোমরা 3 মার্ক পাচ্ছ এখানে, ঠিক আছে? এটা একটা খুবই সহজ একটা ম্যাথ। বুঝতে পারছো কিনা? আশা করি বুঝতে পারছো। ওকে, এই যে এখানে ডাব্লিউ একক হবে নিউটন, ডাব্লিউ একক নিউটন দিতে হবে। ওকে, এই হচ্ছে গ নাম্বারের আলোচনা। এবারে আমরা কি ঘ নাম্বারটা একটু করি দেখি, যে ঘ নাম্বার কি বলছে, বলছে যে ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা। কি বলছে, ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা। আচ্ছা, দেখি চেষ্টা করি। তাহলে কি করছিল ব্যক্তিরা, কি করছিল 2 কেজি একটা ভরের বস্তু
10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করছে, তারপর বস্তুটা ফিকে দিছে। ফিকে দেওয়ার কিসের জন্য ফিকে দিছে? এই যে এখানে বক্সটা রাখা ছিল, এই বক্সটাতে ফেলানোর উদ্দেশ্যে। এবং এই বক্সটাতে যে ফেলাবে, ফেলানোর পর কি করছে, ব্যক্তি থেকে বক্সের দূরত্ব ছিল 584 মিটার। এখন তুমি যদি বের করতে পারো যে এই বস্তুটা মানে 584 মিটার গেছিল, 2 কেজি ভরের বস্তুটা 584 মিটার দূরত্ব অতিক্রম করে সেক্ষেত্রে বক্সে ফেলতে পারবে। 584 মিটার গেলেই তো বক্সে ফেলতে পারবে, কারণ ব্যক্তি থেকে 584 মিটার দূরে তো কি 584 মিটার দূরে তো বক্সটা রাখা ছিল, তাই না? আচ্ছা দেখি করার চেষ্টা করি, এখানে আমরা ভাঙে ভাঙে করবো আমরা, ওকে। আচ্ছা প্রথমেও কি করছে ব্যক্তিটা, এই যে পলা, এই পলা কি করছে জানো, 10 সেকেন্ডে 10 নিউটন বল প্রয়োগ করছে এবং কয় কেজি ভরে, 2 কেজি ভরে বস্তুটা। 10 সেকেন্ডে 10 নিউটন যে বল প্রয়োগ করছে সেক্ষেত্রে ত্বরণটা কত ছিল? তাহলে কি আমরা জানি, কি আমরা কি জানি রে বলো দেখি। এই দেখো আমরা জানি, লিখবা, আমরা জানি কি F সমান কি এম এ, তাই না? কিন্তু এখানে তো ঘর্ষণ বল দেওয়া ছিল, সেক্ষেত্রে কি হবে, ঘর্ষণ বল থাকলে F মাইনাস এফ কে ইকুয়াল এম এ, তাই তো? F মাইনাস এফ কে সমান এম এ। সেখানে এইখানে দেখো প্রযুক্ত বলের মানটা দেওয়া আছে 10 নিউটন এবং ঘর্ষণ বলের মানটা দেওয়া আছে 3 নিউটন, নাকি 3 নিউটন, এবং এম এর মানটা দেওয়া আছে কত, এম এর মান দেওয়া আছে স্যার তোমার 2 কেজি। ওকে, এখান থেকে আমি এর মানটা আগে বের করি, এর মানটা বের করি। তাহলে এখান থেকে এ সমান পাচ্ছি আমরা কি F মাইনাস এফ কে বাই এম, তাই তো? এফ এর মান ছিল কি 10, এফ এর মান কি ছিল স্যার 10, এবং এফ কে এর মান ছিল 3/2। তাহলে এখান থেকে পাচ্ছি 7/2। 7 থেকে 2 ভাগ দিলে কত পাচ্ছি আমরা, 7/2। তাহলে পাচ্ছি আমরা 3.5। ওকে, তাহলে এখান থেকে পাচ্ছি 3.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। কথা বুঝতে পারছো আমরা কি করলাম? মানে ও বলছিল কি 10 সেকেন্ডে 10 নিউটন বল প্রয়োগ করছিল, 10 সেকেন্ডে 10 নিউটন বল প্রয়োগ করছিল, ওই সময় তো একটা ত্বরণ ছিল, ওই ত্বরণের মানটা বের করি। ওকে, ত্বরণের মানটা বের করছি এবং এই ত্বরণে কত মিটার গেছিল এটাকে বের করি। কথা বুঝতেছো? এই যে পলা কি করছে, 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করছে, তারপর ওটা ছেড়ে দিছে। ও যে 10 সেকেন্ড থেকে বলটা প্রয়োগ করছে, ওই 10 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছিল ওটাকে বের করি। 10 সেকেন্ডে অতিক্রম দূরত্ব বের করবো, কোথায় লিখবো, লিখার তো মানে বোর্ডে তো জায়গা সংকীর্ণ, তাহলে সো এটা মিশাই দিই, তোমরা এটা তুলে নিবা। তাহলে এখান থেকে ত্বরণের মানটা আমরা পাইলাম 3.5, এটা মনে রাখবা, ত্বরণের মানটা 3.5 পাইলাম। তোমরা এখানে লিখবা, তাহলে কি 10 সেকেন্ডে অতিক্রম দূরত্ব বের করবো, 10 সেকেন্ড এ অতিক্রম দূরত্ব কি S1, তাই তো? S1 সমান কি হবে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, তাই তো? আচ্ছা এখানে ইউ এর মানটা কি হবে? ইউ এর মান তো অবশ্যই স্থির অবস্থা থেকে, তাই না? তাহলে ইউ এর মান কি 0 মিটার পার সেকেন্ড, তাই তো? এবং টি এর মানটা কত, 10 সেকেন্ড তো বলেই দিছে, এবং এ এর মানটা তো একটু আগে বের করলাম স্যার 3.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখান থেকে আমার কিসের মান দরকার, এস এর মান দরকার। S1 সমান কি হবে, ইউ এর মান তো 0 হয়ে যাবে, হাফ ইনটু 3.5 ইনটু 10 এর উপর স্কয়ার দিলে হবে 100। কথা বুঝতেছো? তো এটা যদি ক্যালকুলেশন করি আমরা, তাহলে পাচ্ছি 3.5, তাহলে পাচ্ছি 175 মিটার। তাহলে কি 175 মিটার, S1 এর মানটা পেলাম 175 মিটার। কথা বুঝতেছো? S1 এর মান পেলাম 175 মিটার, মানে কি এই যে 10 সেকেন্ডে 10 নিউটন বল প্রয়োগ করছিল, ওই 10 সেকেন্ডে গেছিল 175 নিউটন, 175 মিটার, তাই না? ও কি করছিল 10 সেকেন্ডে 10 নিউটন বল প্রয়োগ করছিল, সেই সময় ত্বরণটা ছিল 3.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 10 সেকেন্ডে 10 নিউটন বল প্রয়োগ করা কালে বস্তুটা গেছিল 2 কেজি ভরে, বস্তুটা গেছিল কি 175 মিটার। মনে করো কোথায় আসছে, এখান থেকে 175 মিটার আসছে, মনে করো এখান থেকে 175 মিটার আসে, তাহলে বাকি এটুকু কি যাইতে হবে কিনা? এখন এখানে এটুকু কি যাবে, যাবে কি যাবে না বলো? এ কি করছে 10 সেকেন্ডে 10 নিউটন বল প্রয়োগ করছে, বল প্রয়োগ করার ফলে 175 মিটার আসছে, তারপর তো এখানে আসে মনে করো বলটা ছাড়ে দিছে, তাই না? মানে এখানে কি প্রযুক্ত বলটা নাই, প্রযুক্ত বল নাই, তার মানে কি মনে করো দেখো এই যে জিনিসটা, এই যে আমার হাতের কলমটা, আমি 10 সেকেন্ড এখান থেকে এখানে নিয়ে আসছি, এখান থেকে এখানে 10 সেকেন্ডে 10 নিউটন বল প্রয়োগ এখানে নিয়ে আসি, তারপর এটা ছাড়ে দিছি, এটা ছাড়ে দিলে কি এটা যাবে কিনা? অবশ্যই যাবে। সেক্ষেত্রে ওখানে প্রযুক্ত বল থাকবে না ঠিকই, কিন্তু ঘর্ষণ বলটা তো থাকবে, তাই না? সেক্ষেত্রে এই জায়গাটার আমি ত্বরণটা বের করব, এই জায়গার ত্বরণটা, এই জায়গায় কি ঘর্ষণ বল ছিল কিন্তু প্রযুক্ত বল ছিল না, এই জায়গায় ঘর্ষণ বল থাকাকালীন যে ত্বরণটা ছিল, ওই ত্বরণে কতটুকু গেছে দুইটা যোগ করে যদি 584 মিটার হয়, সেক্ষেত্রে বক্সে বলটা পড়বে, নাইলে কি বক্সে বলটা পড়বে না। ওকে, আচ্ছা কি বলছিল ফেলানোর উদ্দেশ্যে
ফেলানোর উদ্দেশ্যে 10 সেকেন্ড এত নিউটন বল প্রয়োগ করে, এবং এই যে এখানে যদি বলটা পড়ে যায়, সাপোজ দেখো এখানে যদি বলটা আসে যায়, বলটা মনে করো যেখানে যাবে শেষ তো ঠিকানা কি থামে যাবে না, সেক্ষেত্রে থামে যখন যাবে বলটা, সেক্ষেত্রে ভি এর মানটা কি 0 মিটার পার সেকেন্ড হবে কিনা বলো। এবং তাহলে ইউ এর মানটা কি হবে স্যার, একটু খেয়াল করো ভাই, একটু খেয়াল করো, এই যে কি করছে 10 সেকেন্ডে 10 নিউটন বল প্রয়োগ করার ফলে 175 মিটার মানে এখানে আসছে, এখান পর্যন্ত বল প্রয়োগ করেছে, তারপর কি বল প্রয়োগ করে এটা কি আপনি আপনি চলে গেছে, শুধু হলে ঘর্ষণ বলটা ক্রিয়া করছে। আচ্ছা, এই এই জায়গায় যে কি 10 সেকেন্ডে 175 মিটার আসছিল, 10 সেকেন্ড এখানে একটা বেগের মান ছিল কিনা, ইউ এর মান পাবো। 10 সেকেন্ড পর এখানে ইউ এর মানটা পাবো কিনা, 10 সেকেন্ড পর এই জায়গার বেগটা, এটাই তো পরবর্তী ক্যালকুলেশন করার ক্ষেত্রে আদি বেগ। 10 সেকেন্ড পর আমরা বের করব, 10 সেকেন্ড পর কি 10 সেকেন্ড পর বেগ ভি সমান কি করব, ইউ প্লাস এটি, তাই তো। তাহলে ইউ এর মানটা কত স্যার, ইউ এর মানটা কত, ইউ এর মানটা তো 0, এর মান তো 3.5, টি এর মানটা কত 10। তাহলে এখানে ভি এর মানটা আমি কত পাচ্ছি একটু খেয়াল করো, এখানে ভি এর মানটা আমি পাবো 3.5 ইন্টু 10, তাহলে ভি এর মান পাচ্ছি 35, ভি এর মান পাচ্ছি কত 35 মিটার পার সেকেন্ড, ভি এর মান পাচ্ছি কত আমরা 35 মিটার পার সেকেন্ড, তাই তো। তাহলে এই জায়গায় আদি বেগের মানটা হবে 35 মিটার পার সেকেন্ড, বুঝতেছ ভাই, একটু সাবধানে বুঝতে হবে ম্যাথটা, একটু মানে বুঝার একটা ম্যাথ, খুব সুন্দর একটা ম্যাথ। বলছে কি 10 সেকেন্ডে 10 নিউটন বল প্রয়োগ করছে, 10 সেকেন্ডে 10 নিউটন বল প্রয়োগ করার ফলে একটা ত্বরণ ছিল, ওই ত্বরণে বস্তু রেখেছে 175 মিটার, তাই না। এখন এই এই ত্বরণে এই জায়গার বেগটা মানে 10 সেকেন্ডে শেষ বেগটা হয়ে গেছে কি, 10 সেকেন্ডে যে বেগটা হয়েছিল শেষ বেগ, এই জায়গার বেগটা হয়েছে ভি, এই ভিটা পাইলাম 35 মিটার পার সেকেন্ড। এখন এই জায়গায় ভিটা 35 মিটার পার সেকেন্ড, এখানে আর প্রযুক্ত বল ক্রিয়া করে নাই, শুধু ঘর্ষণ বল ক্রিয়া করছে, পরবর্তী এক সময় যে বলটা তো থামবে, সেক্ষেত্রে ভি এর মানটা 0, এটা যদি ভি এর মান 0 হয় তাহলে এই শুরুর বেগটা আদি বেগ ইউ এর মানটা, তাই তো। এখান থেকে আর কতটুকু যাইতে পারবে এস এর মানটা বের করি, তাহলে পরবর্তীতে আমরা জানি, আবার লিখবো উই নো, বা আমরা জানি, এখান থেকে লিখতেছি আমরা জানি। আচ্ছা আমরা জানি, আচ্ছা আমরা কি জানি রে বলো দেখি, আমরা জানি না, আমরা জানি কি এই যে এই সূত্র জানি কিনা দেখো দেখি, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, তাই তো। ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, এখান থেকে যদি s টা বের করি, এখান থেকে s সমান কি হবে বলো দেখি, এখান থেকে s সমান হয়ে যাবে, এখান থেকে s সমান হয়ে যাবে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2a, ওকে। এখান থেকে s এর মানটা পাবো ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2a, কেন হলো পুরাটা এই পাশে নিয়ে আসি, এটা ভি স্কয়ারটা বসে গেল, ইউ স্কয়ারটা বসে মাইনাস হয়ে গেল, 2 এটা ভাগ হয়ে গেল। দেখো এই যে এইখানে যে a, এই a এর মানটা কত, এই এর মানটা আমি কত লিখবো, বা এখানে এর মানটা কত হবে একটু বুঝো দেখি। আচ্ছা এর মানটা কি 3.5 বসাবো, অবশ্যই না। 3.5 কি কখন ছিল, যখন বল প্রয়োগ করছিল, প্রযুক্ত বল ছিল, কিন্তু 10 সেকেন্ড পর তো আর প্রযুক্ত বল ছিল না, 10 সেকেন্ড পর শুধুমাত্র ঘর্ষণ বল ছিল। সেই ক্ষেত্রে ঘর্ষণ বলের ক্ষেত্রে কিভাবে আমরা বের করতে পারি, ঘর্ষণ বলের ক্ষেত্রে ত্বরণের মানটা কিভাবে বের করবো, এখানে বের করি, সাইড নোট করে ঘর্ষণ বলের ক্ষেত্রে ত্বরণের মানটা বের করে দিই একটু। তাহলে দেখো, আচ্ছা আমরা কি জানি এফ মাইনাস এফ কে সমান এম এ, তাহলে এখানে এ সমান কি হচ্ছে এফ মাইনাস এফ কে বাই এম, তাই তো। এখানে এফ এর মান তো প্রযুক্ত বল নাই, প্রযুক্ত বল 0, কারণ এখানে প্রযুক্ত বল ক্রিয়া করে নাই। এফ কে এর মান কত দেওয়া আছে 3, এফ কে এর মান 3 এবং এম এর মান দেওয়া আছে 2, ঠিক আছে, এম এর মান দেওয়া আছে 2। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, এখান থেকে আমরা পাবো 1.5, এখান থেকে পাবো আমরা ত্বরণের মানটা পাচ্ছি মাইনাস 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, ওকে। তাহলে এখান থেকে আমরা ত্বরণের মানটা পাচ্ছি মাইনাস 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই ত্বরণের মানটা এই জায়গায় ফেললেই তো হয়ে যায়, ওকে। দেখি আমি কি করতেছি, এগুলো উপরে গুলো একটু মিশিয়ে দিই স্যার, একটু কষ্ট করে তোমাদের ভিডিওটা পজ করে কি করবা তুলে নিবা, কষ্ট করে পজ করে তুলে নিবা স্যার, ওকে। এই মানগুলো মিশিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, তাহলে এখানে s সমান পাইলাম আমরা কি, s সমান কি ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2a, তাই তো। ভি এর জায়গায় কত হবে 0, ভি এর মান তো 0, ইউ এর মান কত হচ্ছে 35 স্কয়ার, তাই না, বাই 2, এর মান কত মাইনাস 1.5। তাহলে এটা ক্যালকুলেশন করে কত পাবো s এর মানটা, তাহলে কি এটা s2 ধরবো আমরা, ওকে। ওটা s1 ধরছিলাম, এটা আমরা s2 ধরবো, s2 ধরার ক্ষেত্রে কত হচ্ছে 35 স্কয়ার ভাগ 2 ইন্টু 1.5, তাহলে পাচ্ছি আমরা
408 408 কত পেলাম দেখি অ্যান্সার 408.33 408.33 মিটার। ওকে, তাহলে অতএব কি মোট অতিক্রান্ত দূরত্ব বলটার বা 2 কেজি ভরের বস্তুর মোট অতিক্রান্ত এর সমান, অতএব এর সমান কি S1 যোগ S2, তাই তো S1 এর মানটা পাইছিলাম 175, S2 এর মানটা পাইলাম 408.33, তাহলে যোগ 175 যদি করি তাহলে পাচ্ছি আমরা, তাহলে পাবো হচ্ছে 583.33 মিটার। তাহলে এই 2 কেজি ভরের বস্তুরা কতটুকু গেছিল? 2 কেজি ভরের বস্তুরা 583.33 মিটার গেছে, কিন্তু এই ব্যক্তি থেকে যে বক্সটা ছিল দূরত্ব ছিল 584 মিটার। তাহলে এই দূরত্বটা কত ছিল? 584 মিটার ছিল কিনা? দূরত্বটা ছিল কত মিটার? 584 মিটার। দূরত্বটা কত ছিল? 584 মিটার। তাহলে এই যে এইটুকু মান যে বলটা যাবে বা 2 কেজি ভরের বস্তুটা যাবে 583.33, যেটা কি 584 মিটার থেকে কি 584 মিটার থেকে ছোট, তাই কি ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে না। তাই ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে না, ওকে। এই যে এইভাবে যদি বুঝতে পারো তাহলে হয়ে যাবে। তাহলে আরেকবার একটু ওভারভিউটা করে দিই কি করলাম, মানে কি করছে ও 10 সেকেন্ডে 10 নিউটন বল প্রয়োগ করছে। তাহলে 10 সেকেন্ডে 10 নিউটন বল প্রয়োগ করা হলে সেই ক্ষেত্রে ত্বরণ পাইছিলাম, ওই ত্বরণে গেছে 175 মিটার, মানে 175 মিটার আসে থামে গেছে। 10 সেকেন্ড পরে এই জায়গায় বেগটা ছিল, এই জায়গায় বেগটা পেলাম 35 মিটার পার সেকেন্ড, এবং পরবর্তীতে এই জায়গায় প্রযুক্ত বল ক্রিয়া করে নেই, কিন্তু ঠিকই ঘর্ষণ বল ক্রিয়া করছে। সেক্ষেত্রে ঘর্ষণ বল ক্রিয়া করার ক্ষেত্রে আমি এর মানটা বের করেছি, এবং ওখান থেকে ওই ত্বরণের মানটা কাজে লাগে আমরা এসের মানটা পাইলাম কত? 408.33, দুইটা যোগ করে পাইলাম 583.33 মিটার, যা 584 থেকে কম। তাই ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে না। কথা বুঝতে পারছো? এরপর আমরা নেক্সট ইউনিট সমাধান করব। এবারে চট্টগ্রাম বোর্ড 2024 আসা সৃজনশীলের সমাধানটা করব। দেখো এখানে কি বলছে, টেবিলে রাখা 500 গ্রাম ভরের, এখানে একটা বই ছিল আর কি, টেবিলে রাখা 500 গ্রাম ভরের একটি বইয়ের কার্যকরী বলটা দেওয়া আছে 4.88 নিউটন, প্রযুক্ত বল দেওয়া আছে 60 নিউটন। ঠিক আছে, বলছে মহাবিশ্বের দুটি ভিন্ন স্থানে এক্স এবং ওয়াই ভরের অনুপাত দেওয়া আছে এত, এবং হচ্ছে ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 4:1, এবং এক্স স্থানের অভিকর্ষ ত্বরণের মানটা দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড। নাম্বার হচ্ছে গতি ঘর্ষণ সহগ কত। আচ্ছা, গতি ঘর্ষণ সহগ কত, এটা তো সহজ তাই না? কিভাবে বের করতে পারি? আচ্ছা দেখো কিভাবে বের করতে পারি। গ নাম্বারে অ্যান্সার করবো আমরা। গ নাম্বার কি দেওয়া আছে? কার্যকরী বল। আচ্ছা আমরা কি জানি, নিট বল বা কার্যকরী বল সমান প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল, তাই তো? এখান থেকে ঘর্ষণ বলটা বের করে নিব। এখান থেকে কি ঘর্ষণ বল সমান প্রযুক্ত বল মাইনাস নিট বল, বুঝতে পারছো? ঘর্ষণ বল মানে নিট বল, ঘর্ষণ বল মাইনাস প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বলটা বেশি নিয়ে আসলাম, নিট বলটা বেশি দিয়ে দিলাম, শেষ। তাহলে এইখানে তোমার দেওয়া আছে প্রযুক্ত বলের মান দেওয়া আছে 7 নিউটন, এবং কার্যকরী বল বা নিট বলের মানটা দেওয়া আছে কত? 4.88 নিউটন, তাই তো? এখান থেকে ঘর্ষণ বলের মানটা কত হবে? 7 মাইনাস 4.88, ঘর্ষণ বলের মানটা হবে 7 মাইনাস 4.88, তাহলে কত হবে? মাইনাস 4.88 হচ্ছে 2.12 নিউটন। তাহলে হচ্ছে কত? 2.12 নিউটন হচ্ছে ঘর্ষণ বল। তাহলে আবার আমরা জানি ঘর্ষণ বল F কে সমান কি ঘর্ষণ গুণাঙ্ক সহগ হচ্ছে W সমান কি m ইনটু জি, তাই তো? m ইনটু জি। m এর মান কত? m এর মান ছিল 500 গ্রাম, গ্রামে কেজি হলে 0.5 পাবো, 0.5 ইনটু 9.8, তাহলে 4.9 মেবি 4.9 নিউটন, তাই তো? W এর মান পেলাম 4.9 নিউটন, 0.5 ইনটু 9.8, 4.9 নিউটন। তাই এখানে কি ঘর্ষণ সহগ বের করবো আমরা, মিউ সমান উপরে যাবে ঘর্ষণ বল ভাগ হচ্ছে W। ঘর্ষণ বলের মানটা পাইলাম আমরা 2.12, এবং W এর মানটা 4.9, তাহলে কত পাচ্ছি আমরা? 2.12 কে 4.9 দ্বারা ভাগ করলে 2.12 ভাগ 4.9, তাহলে পাচ্ছি আমরা 0.432, তাহলে পাচ্ছি আমরা 0.432, এটাই অ্যান্সার।
দেখো এইটুকু করলে গ নাম্বারের অ্যান্সার হয়ে গেল। এই যে ঘ নাম্বারের যে প্রশ্নটা, ঘ নাম্বারে বলছে যে কোন স্থানে বইটির ওজন কম হবে। আচ্ছা ওজন কি ডাব্লিউ সমান এমজি না? তাহলে কি এক্স স্থানের অভিকর্ষ ত্বরণ এবং বল ভর তো দেওয়া আছে দুইটাই, ভর তো দুই জায়গায় সমান হবে 500 গ্রাম মানে 0.5 কেজি, কিন্তু এক্স স্থানের অভিকর্ষ ত্বরণের মানটা দেওয়া আছে 9.8, কিন্তু ওয়াই স্থানে কি অভিকর্ষ ত্বরণের মানটা দেওয়া আছে? ওয়াই স্থানে অভিকর্ষ ত্বরণের মানটা বের করবো, সেক্ষেত্রে এক্স স্থানে ওজন বের করবো এবং ওয়াই স্থানে ওজন বের করবো এবং কোনটা কম হচ্ছে সেটা আমরা বলে দিব। ওকে, আচ্ছা আমরা এখন এটা কি করার চেষ্টা করবো, এগুলো আমি মিশাই, এটা আমি মিশাই দিচ্ছি, এরপর একটা করবো। এক্স স্থানের কি অভিকর্ষ ত্বরণ জি এক্স সমান, এক্স স্থানের অভিকর্ষ ত্বরণ জি এক্স সমান জি বড় হাতের মানে পৃথিবীর ভর ভাগ পৃথিবীর ব্যাসার্ধ স্কয়ার, ওয়াই স্থানের অভিকর্ষ ত্বরণ জি ওয়াই সমান কি জি ওয়াই এর কি জিনিসপত্রগুলো কি ছোট হাতের এম দ্বারা ছোট হাতের দ্বারা বুঝাইছে না, জি ছোট হাতের এম ভাগ ছোট হাতের আর স্কয়ার, বুঝতেছো? এবং এখানে আরেকটা দেওয়া আছে, আবার এখানে কি দেওয়া আছে দেখি একটু খেয়াল করি, আবার এখানে একটু দেওয়া ছিল না, এখানে দেওয়া ছিল কি এম অনুপাত এম সমান 81:1, তাই তো? আর এখান থেকে এম বাই এম, এখান থেকে আমরা পাচ্ছি এম বাই এম সমান 81, তাহলে এখান থেকে আবার এম ভাগ এম মানে ছোট এমটা উপরে নিলাম, সেক্ষেত্রে 1/81 পাবো, তাই না? আরেকটা দেওয়া আছে, আরেকটা কি দেওয়া আছে, বড় হাতের আর ভাগ ছোট হাতের আর, বড় হাতের আর বাই ছোট হাতের আর কি 4:1, তাহলে কি বড় হাতের আর ভাগ আর সমান হচ্ছে 4। কি এই তথ্যগুলো আমাদের জানানো উচিত, এগুলো বুঝতে পারছো কিনা? ধরছি এক্স স্থানে অবস্থান ওয়াই স্থানে অবস্থান ধরছি, যা দেওয়া আছে উদ্দীপকে তাই করছি, জাস্ট ছোট হাতের আমরা উপরে নিছি, বড় হাতের আমরা নিচে নিছি, উল্টে দিছি এবং দ্বিতীয় ক্ষেত্রে যা আছে তাই করে নিছি। অনুপাত মানে তো ভাগ, তোমরা বুঝো এখানে কি 4:1 মানে 4/1, নিচে 1 ভাগ দিলে তো মানে 1 এর কোনো দরকার নাই, সেজন্য 1 আমি লিখে নেই, তাই তো? এখন আমি এই পাশের যদি প্রশ্নগুলো মিশাই তাহলে কোনো সমস্যা হবে? প্রশ্ন তো বুঝতেই পারছি, এটা রাখে আমি প্রশ্নটা একটু ক্লিন করে দিব। ওকে, আচ্ছা এখানে বলছে কোন স্থানে কার মানটা বেশি হবে, ওজনের মানটা কম হবে। তো ওজনের মানটা বের করার ক্ষেত্রে আমার কি অবশ্যই ত্বরণের মানটা লাগবে। আচ্ছা এখানে ডায়াগ্রাম দিলাম, তাহলে এখান থেকে আমরা করব, এখানে কি দেখা যায়, আশা করি যাচ্ছে। আচ্ছা আমরা করব কি জি ওয়াই বাই জি এক্স করবো, তাই তো? জি ওয়াই উপরে হবে, জি ওয়াই এর মান কত, জি ছোট হাতের এম ভাগ ছোট হাতের আর স্কয়ার, তারপরে জি এক্স এর মান কত, জি বড় হাতের এম ভাগ বড় হাতের আর স্কয়ার। এখান থেকে আমি ক্যালকুলেশন করতে পারবো কিনা, জি ওয়াই বাই জি এক্স, তাহলে এখান থেকে কি জি এম বাই আর স্কয়ার গুণন আর স্কয়ার, মানে এটা উপরে চলে যাবে নিচে নামে যাবে, এইগুলো তো আমরা গণিতের থিওরি পারবো, তাই না? এই জি কাটা যাচ্ছে, এখান থেকে আমরা পাচ্ছি জি ওয়াই বাই জি এক্স, পাচ্ছি ছোট হাতের এম ভাগ বড় হাতের এম ইন্টু বড় হাতের আর বাই ছোট হাতের আর উপরে স্কয়ার, তাই তো? এবং এখানে যদি মান ফেলাই ছোট হাতের এম ভাগ বড় হাতের এম পাইছি 1/81 ইন্টু আর বাই আর এর মানটা পাইছি 4 এর উপর স্কয়ার, তাই তো? তাহলে 1/81 ইন্টু 4 এর উপর স্কয়ার পেলে 16, তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি 16/81 কত পাচ্ছি, 16/81 কত পাচ্ছি, 16/81 তাহলে পাচ্ছি আমরা 16/81 যদি করি তাহলে আমরা কি পাচ্ছি 0.1975, এবং আমাদের কিসের মানটা দরকার, জি ওয়াই এর মান। অতএব এখানে কি জি ওয়াই বাই জি এক্স, এখানেও অতএব কি জি ওয়াই সমান কি হবে, এক্স টা বেশি গুণ হয়ে যাবে মানে 1.975, জি এক্স এর মানটা এখানে গুণ হয়ে যাবে, জি এক্স এর মানটা কত স্যার 9.8 দেওয়াই ছিল, এটার সাথে যদি আমি 9.8 গুণ করি তাহলে পাবো আমি, তাহলে কি ওয়াই স্থানে অবশ্যই মানটা পাবো 1.935 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তাহলে কি এই যে এইখানকার ক্যালকুলেশন গুলো যদি তুমি বুঝো তাহলে হয়ে গেল। এক্স স্থানে অবশ্যই ত্বরণের মানটা 9.8 দেওয়াই আছে এবং ওয়াই স্থানে অবশ্যই ত্বরণের মানটা হলো 1.935 মিটার পার সেকেন্ড স্কয়ার। কথা বুঝতে পারছো? ক্যালকুলেশন যদি বুঝে বুঝে করবা তাহলে হয়ে যাবে। তাহলে এখন বলছি কোন স্থানে ওজন কম, এগুলো এবার মিশাই দিই, বলছি কোন স্থানে ওজন কম, তাহলে কোন স্থানে ওজন কম, তাহলে আমরা কি জানি ওজন সমান কি জানি, এক্স স্থানে ওজন বের করি, এক্স স্থানের ওজন,
x স্থানের ওজন w1 wx সমান কি m gx, তাই তো m এর মানটা কত হবে? m এর মান তো দেওয়াই আছে 0.5 কেজি, তাই তো gx এর মান তো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, m এর মান 0.5, gx এর মান 9.8, তাহলে কি কত পাচ্ছি 0.5 into 9.8, তাহলে পাবো 4.9, মেবি 4.9 নিউটন, 4.9 নিউটন। ওকে, এবং কি y স্থানের আমরা বের করব, এবং y স্থানের ওজনটা বের করব। y স্থানের ওজনটা যদি বের করি wy সমান কি হচ্ছে mgy, তাই তো m এর মান তো দুই জায়গায় সেম, g এর মান পেলে 1.935, তাহলে কি 0.5 1.935, তাহলে এখানে পাচ্ছি আমি কত 0.9675 নিউটন। তাহলে কোন জায়গায় ওজনের মানটা কম? দেখো x স্থানের ওজনের মান 4.9, y স্থানের ওজনের মান 0.9, তাহলে কি y স্থানে ওজনের মানটা x স্থানের ওজনের থেকে কম। কি সহজ কিনা? অবশ্যই সহজ। আমরা রাজশাহী বোর্ড 2023-এ আসা সৃজনশীলের সমাধানটা করব। দেখো এখানে কি আছে, এখানে একটা গাড়ি, এখানে একটা গাড়ি, এটা ছিল 50 কিলোমিটার পার আওয়ার বেগে এই পাশে, এটা ছিল তার এই যে পাশে ছিল ওর দিকে যাচ্ছিল 65 কিলোমিটার পার আওয়ার বেগে দ্বিতীয় গাড়িটা। তাহলে একটা অপরটা যদি কি মুখোমুখি হয় তাহলে এটা ধরো প্লাস এবং এর মানে বেগের মানটা আমাদের মাইনাস ধরতে হবে। মনে রাখবা একটা অপরটা মুখোমুখি হলে এটাকে আমরা মাইনাস ধরবো, যেটা বিপরীত দিকে যাচ্ছে ওটাকে মাইনাস ধরবো। এবং সংঘর্ষের পরে কি হয়েছে, বস্তুদ্বয় একই বেগে চলে থাকে। বলছে মিলিত বেগ কত, গ নাম্বারে দেখো মিলিত বেগ কত, এবং মিলিত বেগের সূত্র তো আমরা জানি কিনা, গ নাম্বারে কি জানি, মিলিত বেগের ক্ষেত্রে m1u1 যোগ m2u2 ইকুয়াল m1 যোগ m2v। এখান থেকে মিলিত বেগ v বের করব, v সমান হবে কি m1u1 যোগ m2u2 বাই কি হবে স্যার, তাহলে কি হবে m1 যোগ m2, তাই তো। এইখানে দেখো m1 এর মানটা কত দেওয়া আছে, m1 এর মান দেওয়া আছে 950 কেজি, তাই না, 950 কেজি। m2 এর মানটা কত দেওয়া আছে, m2 এর মানটা দেওয়া আছে 700 কেজি। ওকে, এবং কি দেওয়া আছে রে, দেখো u1 এর মান দেওয়া আছে কত 50 ইন্টু 1000 ভাগ 3600, তাহলে করলে কত পাবো আমরা 50 ইন্টু 1000 ভাগ 3600 করে দেখি কত পাচ্ছি, 50 ইন্টু 1000 50 ইন্টু 1000 ভাগ যদি 3600 করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি 13.89 মিটার পার সেকেন্ড। তাহলে u1 এর মানটা পাবো 13.89 মিটার পার সেকেন্ড, 13.89 মিটার পার সেকেন্ড। এবং u2 এর মানটা অবশ্যই মাইনাস হবে। কেন মাইনাস হবে, এটা গেছে এইদিকে, এটা গেছে এই দিকে, এই চিহ্নটা বিপরীত দিকে না, বিপরীত দিকে চিহ্নটা হলে অবশ্যই মাইনাস হবে। সেক্ষেত্রে 65 ইন্টু 1000 ভাগ 3600, তাহলে এই বেগের মানটা কত পাচ্ছি আমরা দেখি, এর বেগের মানটা পাবো আমরা 65 ইন্টু 1000 ভাগ 3600, তাহলে বেগের মানটা পাবো আমরা 18.06, তাহলে পাবো কি 18.06 মিটার পার সেকেন্ড। জাস্ট খালি মানগুলো এখানে বসবো তাহলে উত্তর হয়ে যাবে। তাহলে এখানে মান পাচ্ছি আমরা কত পাচ্ছি, m1 এর মান পাচ্ছিলাম 950, u1 এর মান পাচ্ছি 13.89, তাই তো। m2 এর মান পাচ্ছি 700, u2 এর মান পাচ্ছি মাইনাস 18.06, তাই না, u2 এর মানটা কত পেয়েছি 18.06। ওকে, 18.06, তাহলে এটা যদি করি বাই m1 এর মান পাইছি কত 950 যোগ 700, আমরা ডিরেক্ট করার চেষ্টা করব, ক্যালকুলেটর দ্বারা। তাহলে দেখো এটা কত পাচ্ছি 950 ইন্টু 13.89 আর হচ্ছে 700 ইন্টু 18.06 বাই 950 যোগ 700, তাহলে পাচ্ছি আমরা 0.34, তাহলে পাবো আমরা কত 0.335, তাই না, অথবা 0.34, তাহলে এখানে পাবো 0.34 মিটার পার সেকেন্ড। তাহলে মিলিত বেগের মানটা কত পেলাম 0.34 মিটার পার সেকেন্ড, 0.34 মিটার পার সেকেন্ড আমরা পেলাম মিলিত বেগের মানটা। ওকে,
এখন খ নাম্বারটা আমরা যদি সলভ করতে চাই, খ নাম্বারে কি বলছে দেখো দেখি ভাই। খ নাম্বারে বলছে ভরবেগ এবং গতিশক্তি সংরক্ষিত হবে কিনা। তোমার যদি এরকম প্রশ্ন আসে যে ভরবেগ এবং গতিশক্তি সংরক্ষিত হবে কিনা, সেক্ষেত্রে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ সমান হইতে হবে, এবং সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরের মোট গতিশক্তি যদি সমান হয়, সেই ক্ষেত্রে ভরবেগ কি সংরক্ষণশীল মানে সংরক্ষিত হয়েছে। ঘ নাম্বারটা কি করব, সংঘর্ষের পূর্বে ভরবেগ বের করবো। সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ P1 মনে করো, সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ P1 M1 U1 যোগ M2 U2, তাই না? তাহলে দেখো M1, আচ্ছা M1 U1 এর মানটা কত পাইছিলাম আমরা? U1 এর মানটা মেবি কত পাইছিলাম ভুলে তো গেলাম রে। U1 এর মানটা কত পাইছিলাম বের করতে গিয়ে, আচ্ছা আবার বের করে দেখবো, এখানে দেখো M1 দেওয়া ছিল কত, M1 দেওয়া ছিল 950 কেজি, M2 দেওয়া ছিল 700 কেজি, এবং U1 এরটা কত হবে দেখি। U1 এরটা হবে 50 ইন্টু 1000 3600, তাহলে পাচ্ছি 13.89। U1 এর মানটা হবে 13.89 মিটার পার সেকেন্ড, এবং U2 এর মানটা পাবো -18.06 মিটার পার সেকেন্ড। ওকে, U2 এর মানটা পাইছি 18.06 মিটার পার সেকেন্ড। M1 এখানে বসাও, M1 কত ছিল? M1 ছিল 950, এবং U1 ছিল কত? U1 ছিল 13.89 যোগ M2 এর মানটা ছিল 700, এবং U2 এর মানটা ছিল -18.06। তাই তো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাচ্ছি, এখানে ক্যালকুলেশনটা পাবো 553.5, 553.5, এখানে পাবো 55, সরি এখানে কত পাবো 553.5 কেজি মিটার পার সেকেন্ড। সংঘর্ষের পরে মোট ভরবেগ পাইলাম, এবং সংঘর্ষের পরে বের করবো। তাহলে কি করবো, সংঘর্ষের পরে বের করবো P2 M1 যোগ M2 ইন্টু V। M1 এর মান কত? 950, M2 এর মান কত? M2 এর মানটা কত রে? M2 এর মান 700, V এর মানটা কত পেয়েছিলাম? 0.3355। এটাও ক্যালকুলেশন করলে পাবো সেম 553.5 কেজি মিটার 553 কেজি মিটার পার সেকেন্ড, 553 কেজি মিটার পার সেকেন্ড, কি লিখছি রে? কেজি মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ সমান কিনা দেখো দেখি। হ্যাঁ, সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ আমরা সমান পাইলাম, তাই না? তার মানে কি, সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ সমান হয়েছে, সেক্ষেত্রে ভরবেগ সংরক্ষিত হয়েছে। এখন গতিশক্তিটা সেম ভাবে বের করবো, গতিশক্তি সংরক্ষিত হয়েছে কিনা এটা বের করি। তো সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি বের করবো, সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি বের করবো। সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি E1 লিখবা, সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি E1 হাফ M1 U1 স্কয়ার যোগ হাফ M2 U2 স্কয়ার। আচ্ছা, হাফ M1 এর মান কত? 950, U1 এর মান কত? U1 এর মান তো হচ্ছে 13.89 স্কয়ার যোগ হাফ M2 এর মান কত? 700, U2 এর মান কত? -18.06 স্কয়ার। এখান থেকে ক্যালকুলেশন করলে কত পাচ্ছি আমরা দেখি। যদি ক্যালকুলেশন করি, আমরা ডিরেক্ট করার চেষ্টা করব। এটা হচ্ছে হাফ ইন্টু এটা হচ্ছে 950 ইন্টু 13.89 স্কয়ার যোগ হাফ ইন্টু 700 ইন্টু 18.06 স্কয়ার। এইটা আমরা করলে পাবো, যেটা পাইলাম যে সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি পাইলাম 205800.0075 কি জুল, এবং সংঘর্ষের পরে বের করব সেম ভাবে হাফ ভি স্কয়ার M1 যোগ M2। সংঘর্ষের পরে হাফ ভি এর মানটা কত পেয়েছিলাম?
3355 স্কোয়ার, m1 এর মানটা হচ্ছে 950, m2 এর মানটা হচ্ছে 700। দেখি ক্যালকুলেশন করে, এটা ক্যালকুলেশন করে কত আসতেছে দেখি। এখানে হবে 92.82 জুল। দেখো সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরে মোট গতিশক্তি একই কি না? তাহলে সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি এবং সংঘর্ষের পূর্বে পরে মোট গতিশক্তি সমান না হওয়ার জন্য কি গতিশক্তি সংরক্ষণশীলতা মানে গতিশক্তি সংরক্ষিত হয় না, কিন্তু সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ সমান হওয়ার ক্ষেত্রে কি ভরবেগ সংরক্ষিত হয়। ওকে, এখান পর্যন্ত আজকের ক্লাসটা। এরপরে নেক্সট ক্লাস বা ডে 4 আমি আপলোড করব। ততক্ষণ পর্যন্ত ক্লাসটা মনোযোগ দিয়ে করতে হবে, নোট করতে হবে, এবং এইগুলা করার পাশাপাশি তোমাদের বইয়ের সিকিউগুলা নিজ উদ্যোগে সলভ করতে হবে। যদি কোনো সমস্যা দেখা যায় যে সলভ করার ক্ষেত্রে, সেই সমস্যাটা তোমরা আমার ইনবক্সে দিবা, আমি তোমাদের শর্ট ভিডিও আকারে সেটা সলভ করে দেবো। ধন্যবাদ।